কিছু গল্প শেষ হয়ে যায় না, শুধু আমরা ভাবি গল্পটা শেষ হয়ে গেছে। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, তারপর আমরা ধীরে ধীরে তাদের ছাড়া বাঁচতে শিখে যাই। হয়তো প্রতিদিন তাদের কথা মনে পড়ে না, হয়তো একসময় তাদের নামটাও আর মনে থাকে না, কিন্তু মনের খুব গভীরে একটা ছোট্ট জায়গা থেকে যায়, যেখানে সেই মানুষটা এখনও আগের মতোই রয়ে যায়। আমার জীবনেও এমন একজন মানুষ ছিল, আরাফ। ৫ বছর আগে আরাফ আমার জীবন থেকে চলে গিয়েছিল। না, সত্যি বলতে সে চলে যায়নি। আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দিয়েছে, আর সেই ভুলটা বুঝতে আমার ৫টা বছর লেগে গিয়েছিল। সেদিন সন্ধেটা অন্যরকম ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জানালার কাঁচ বেয়ে বৃষ্টির পানি নিচে নেমে আসছিল ধীরে ধীরে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাতে এক কাপ চা, কিন্তু চায়ের দিকে আমার কোনো মনোযোগ ছিল না। আমি শুধু বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। বৃষ্টি আমার সবসময় ভালো লাগত, বিশেষ করে সন্ধ্যের বৃষ্টি। কারণ বৃষ্টি হলে শহরটা কেমন যেন চুপ হয়ে যায়। গাড়ির শব্দ কমে আসে, মানুষজন তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, আর চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই নীরবতার মধ্যে পুরনো কিছু কথা খুব সহজেই মনে পড়ে যায়। আমি তখনও জানতাম না সেই সন্ধেটা আমার জীবনের সবচেয়ে বড় একটা রহস্যের দরজা খুলে দেবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি চমকে পিছনে তাকালাম। এই বৃষ্টির মধ্যে কে আসবে? ঘড়ির দিকে তাকালাম। সন্ধে তখন প্রায় 7:30। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। আবার কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুললাম। সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পুরো ভিজে গেছে, হাতে একটা বাদামি রঙের খাম। সে বলল, মেহেরিন? আমি বললাম, জি। সে খামটা আবার দিকে বাড়িয়ে দিল। আপনার জন্য। আমি অবাক হয়ে খামটার দিকে তাকালাম। আমার জন্য? ছেলেটা মাথা নাড়ল। জি। আমি খামটা হাতে নিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কে পাঠিয়েছে? ছেলেটা বলল, জানি না। আপনাকে কে দিয়েছে? একজন মহিলা। আমি আরও অবাক হলাম। কোন মহিলা? সে একটু ভেবে বলল, বয়স্ক একজন মহিলা। উনি কোথায়? বাইরে ছিলেন। আমি বাইরের দরজার দিকে তাকালাম। কেউ নেই, শুধু বৃষ্টি। আমি আবার ছেলেটার দিকে তাকালাম। উনি কি কিছু বলেছেন? ছেলেটা মাথা নাড়ল। না, শুধু বলেছেন এটা যেন আপনার হাতে পৌঁছে দিই। আমি খামটার দিকে তাকালাম। খামের ওপর আমার নাম লেখা, মেহেরিন, কিন্তু তার নিচে আর একটা নাম। আমি সেই নামটা দেখেই থেমে গেলাম। আমার হাত কাঁপতে শুরু করল। আরাফ। আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন করে উঠল। ৫ বছর, পুরো ৫ বছর ধরে আমি সেই নামটা নিজের মুখে উচ্চারণ করিনি, কারো সামনে তো নয়ই। আমি নিজেকেও বোঝানোর চেষ্টা করেছি আমি তাকে ভুলে গেছি, কিন্তু একটা নাম, শুধু একটা নাম, কিভাবে একটা মানুষকে এত বছর আগের একটা সময়ে ফিরিয়ে নিয়ে যেতে পারে? আমি খামটা শক্ত করে ধরে রইলাম। ছেলেটা বলল, আপু আমি তাহলে যাই? আমি চমকে উঠলাম। হ্যাঁ। সে চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার হাতে সেই খাম। খামের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু একটা জিনিস জানতাম, এই চিঠিটা আরাফের। আরাফ, যে মানুষটা ৫ বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে ঘরের ভেতরে এলাম। খামটা টেবিলের উপর রাখলাম। তারপর চুপচাপ চেয়ারে বসে পড়লাম। আমি খামটার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছিল এটা খুললেই হয়তো আমার জীবনের এমন একটা দরজা খুলে যাবে, যেটা আমি ৫ বছর ধরে বন্ধ করে রেখেছিলাম। আমি নিজেকে বললাম, খুলবে না। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার খামটার দিকে তাকালাম। আমি নিজেকে বোঝালাম, শুধু একবার দেখব, তারপর রেখে দেব। কিন্তু আমার মন জানত এটা শুধু একটা চিঠি নয়, এটা ৫ বছর আগের একটা অসমাপ্ত গল্প। আমি ধীরে ধীরে খামটা হাতে নিলাম। খামটা পুরনো, কাগজের রং একটু হলদেটে হয়ে গেছে। মনে হলো এই চিঠিটা আজ লেখা হয়নি, অনেক আগে লেখা, হয়তো
অনেক অনেক আগে। আমি খামটা উল্টে দেখলাম। পেছনে কোনো ঠিকানা নেই, কোনো প্রেরকের নাম নেই, শুধু ছোট্ট করে একটা তারিখ লেখা। আমি তারিখটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। 5 বছর আগের। আমার হাত থেকে খামটা প্রায় পড়ে যাচ্ছিল। 5 বছর আগে? মানে এই চিঠিটা আজকের জন্য লেখা হয়নি। এটা লেখা হয়েছিল সেই সময় যখন আরাফ আমার জীবন থেকে চলে গিয়েছিল, যখন আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলাম। কাগজটা পুরনো, কিন্তু লেখাগুলো এখনো স্পষ্ট। আমি প্রথম লাইনটা পড়লাম, আর আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। লেখা ছিল, মেহেরিন, তুমি যদি কোনোদিন এই চিঠিটা পড়ো তাহলে হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমি থেমে গেলাম। আমার চোখ আটকে গেল সেই কয়েকটা শব্দে। অনেক দেরি হয়ে গেছে। কেন? কিসের জন্য দেরি? আমি আবার পড়তে শুরু করলাম। আমি জানি না তুমি আমাকে এখন কিভাবে মনে রেখেছ। হয়তো তুমি আমাকে ঘৃণা করো, হয়তো তুমি ভাবো আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার হাত কাঁপতে শুরু করল। আমি চিঠিটা টেবিলের উপর রেখে দিলাম, চোখ বন্ধ করলাম। 5 বছর ধরে আমি একটা কথাই বিশ্বাস করে এসেছি, আরাফ আমাকে ভালোবাসেনি। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, আমাকে একটা কথাও জানায়নি। আমি ভেবেছিলাম হয়তো তার জীবনে আমি কোনোদিন গুরুত্বপূর্ণই ছিলাম না। কিন্তু আজ এই চিঠিতে লেখা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমি আবার চিঠিটা হাতে নিলাম, পরের লাইনটা পড়লাম। সেদিন তুমি আমাকে স্টেশনে অপেক্ষা করতে বলেছিলে। আমি এসেছিলাম, কিন্তু তোমার সামনে দাঁড়াতে পারিনি, কারণ তার আগেই আমি এমন একটা সত্যি জেনে গিয়েছিলাম যেটা তোমাকে বলা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি থেমে গেলাম। স্টেশন? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সেই রাত, 5 বছর আগের, যে রাতটার কথা আমি কখনো ভুলতে পারিনি। সেদিন আমি স্টেশনে গিয়েছিলাম আরাফের জন্য, আমরা শেষবারের মতো দেখা করব বলে। আমি ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আরাফ আসেনি। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারপর একটা ফোন, আর সেই ফোনের পর আমার পৃথিবীটা যেন হঠাৎ বদলে গিয়েছিল। আমি চোখ বন্ধ করলাম। সেই রাতের কথা মনে পড়তেই বুকের ভেতর একটা চাপা কষ্ট ফিরে এলো। আমি আবার চিঠির দিকে তাকালাম। শেষ কয়েকটা লাইন পড়লাম। মেহেরিন, যদি কোনোদিন তুমি জানতে পারো আমি কেন চলে গিয়েছিলাম, তাহলে হয়তো আমাকে আর ঘৃণা করবে না। আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি নিরাপদ থাকো। আর একটা কথা, আমি তোমাকে যে কথাটা সেদিন বলতে চেয়েছিলাম সেটা আজও বদলায়নি। আমি এখনো তোমাকে ভালোবাসি। ইকতে, আরাফ। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমি চিঠিটা নামিয়ে রাখলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। 5 বছর, 5টা বছর ধরে আমি ভেবেছিলাম আরাফ আমাকে ছেড়ে চলে গেছে, আর আজ একটা পুরনো চিঠি এসে আমাকে বলছে সে আমাকে ছেড়ে যায়নি। আমি কাঁপা হাতে ফোনটা তুললাম। আরাফের নম্বর এখনও আমার ফোনে সেভ করা ছিল। আমি কখনো ডিলিট করিনি। কেন করিনি আমি নিজেও জানি না। হয়তো মনের কোনো এক কোণে আমি সবসময় ভেবেছিলাম একদিন সে ফিরে আসবে। আমি নম্বরটার দিকে তাকিয়ে রইলাম। তারপর কল বাটনে চাপ দিলাম। একবার রিং হলো, 2 বার, 3 বার। তারপর একটা রেকর্ডেড কণ্ঠ ভেসে এলো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বর্তমানে বন্ধ আছে। আমি চোখ বন্ধ করলাম। আরাফের নম্বর বন্ধ, 5 বছর ধরে। আমি ফোনটা নামিয়ে রাখলাম। হয়তো সে নম্বর বদলালে ফেলেছে, হয়তো সে অন্য কোথাও চলে গেছে, হয়তো সে আমাকে ভুলে গেছে। আমি জানি না, কিন্তু চিঠিটা তো 5 বছর আগের। তাহলে আজ আমার কাছে এলো কিভাবে? কে এত বছর ধরে এটা রেখে দিয়েছিল? আর কেনই বা আজ আমার কাছে পাঠানো হলো? ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। আমি চমকে ফোনটা হাতে নিলাম। অচেনা নম্বর। মেসেজে লেখা, চিঠিটা পেয়েছ? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে লিখলাম, কে আপনি?
কয়েক সেকেন্ড পর উত্তর এলো, যে মানুষটা তোমার আর আরাফের গল্পের সত্যিটা জানে। আমি স্থির হয়ে গেলাম। আবার একটা মেসেজ এলো, 5 বছর আগে তোমরা যে ভুলটা করেছিলে সেটা তোমাদের ভুল ছিল না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত লিখলাম, তাহলে কার ভুল ছিল? এইবার কোনো উত্তর এলো না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। আমি বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছি। তারপর হঠাৎ একটা নতুন মেসেজ এলো, আগামীকাল বিকেল 5টায় পুরনো রেল স্টেশনে এসো। আমি থমকে গেলাম। তারপর নিচে আরও একটা লাইন, আরাফকে নিয়ে যে সত্যিটা তুমি 5 বছর ধরে জানো না। আমি নিঃশ্বাস আটকে অপেক্ষা করলাম। শেষ মেসেজটা আসতে কয়েক সেকেন্ড সময় লাগল। তারপর স্ক্রিনে ভেসে উঠল, কাল তুমি সেটা জানতে পারবে। আমি ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমার মনে হচ্ছিল এই বৃষ্টি শুধু আজকের নয়, 5 বছর আগে যে গল্পটা থেমে গিয়েছিল সেই গল্পের বৃষ্টি যেন আজ আবার শুরু হয়েছে। আমি টেবিলের ওপর পড়ে থাকা চিঠিটার দিকে তাকালাম। তারপর খুব আস্তে করে বললাম, আরাফ। 5 বছর পর প্রথমবার আমি তার নামটা মুখে উচ্চারণ করলাম। আর সেই মুহূর্তেই বুঝতে পারলাম আমি তাকে কোনোদিন ভুলিনি, হয়তো কোনোদিন পারবও না। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, তাদের শুধু মনে না করার অভিনয় করা যায়। আর আমি 5 বছর ধরে সেই অভিনয়টাই করে এসেছি। কিন্তু আজ একটা পুরনো চিঠি এসে সেই অভিনয়ের শেষটুকুও ভেঙে দিল। পরদিন বিকেল 5টায় আমি আবার সেই পুরনো রেল স্টেশনে যাব, যেখানে 5 বছর আগে আমি আরাফকে শেষবার দেখার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এবার আমি একা যাচ্ছি না। আমার সঙ্গে থাকবে একটা পুরনো চিঠি আর একটা প্রশ্ন, আরাফ সেদিন কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিল? পরদিন বিকেল 5টার কিছু আগে আমি পুরনো রেল স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম। আকাশটা আজও মেঘলা, তবে বৃষ্টি হচ্ছিল না। মনে হচ্ছিল আকাশটাও যেন কোনো একটা ঘটনার অপেক্ষা করছে। আমি ঘড়ির দিকে তাকালাম, 4:58। আর মাত্র 2 মিনিট। আমার হাতের ব্যাগের ভেতরে সেই চিঠিটা রাখা। সারা রাত আমি চিঠিটা বারবার পড়েছি, একই কথাগুলো, একই লাইন। তবুও প্রতিবার মনে হয়েছে হয়তো এবার নতুন কিছু খুঁজে পাব, কিন্তু পাইনি। শুধু একটা প্রশ্ন আরও বড় হয়েছে, আরাফ সেদিন কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিল? আমি স্টেশনের ভেতরে ঢুকলাম। 5 বছর আগে এই জায়গাটাই ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জায়গা। আজ সেই জায়গাটাই আমার কাছে একটা পুরনো ক্ষত। আমি ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। একই বেঞ্চ, একই পুরনো ঘড়ি, একই চায়ের দোকান, শুধু মানুষগুলো বদলে গেছে। আর আমি 5 বছর আগে সেই মেহরিন নেই। তখন আমি বিশ্বাস করতাম ভালোবাসলে মানুষ কখনো ছেড়ে যায় না। আজ আমি জানি কখনো কখনো মানুষ ভালোবেসেও চলে যায়। কিন্তু কেন? সেই উত্তরটাই আমি জানতে এসেছি। ঘড়িতে ঠিক 5টা বাজল। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। 5টা 5, 5টা 10, 5টা 15। আমি ধীরে ধীরে অস্থির হয়ে উঠলাম। হয়তো এটা একটা মিথ্যে ছিল, হয়তো কেউ আমার সঙ্গে খেলছে। আমি ফোনটা বের করলাম, অচেনা নম্বরে কল করলাম। 1 বার, 2 বার, কেউ ধরল না। আমি রাগে ফোনটা নামিয়ে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম, মেহরিন। আমি ঘুরে দাঁড়ালাম। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, ধূসর শাড়ি, হাতে একটা কালো ছাতা, চোখে ক্লান্তি। আমি তাকিয়ে রইলাম। আপনি? মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তুমিই মেহরিন? আমি মাথা নাড়লাম। জি। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি অনেক বদলে গেছ। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমাকে চেনেন? তিনি উত্তর দিলেন না, শুধু আমার হাতে থাকা ব্যাগটার দিকে তাকালেন। চিঠিটা এনেছ? আমি ব্যাগটা শক্ত করে ধরলাম। আপনি কে? মহিলাটি মৃদু একটা হাসি দিলেন। আমার নাম শায়লা। নামটা শুনে আমার কিছু মনে পড়ল না। আমি বললাম, আপনি কি আরাফকে চেনেন? তিনি আমার দিকে তাকালেন। চিনি,
আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কোথায়? শায়লা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি জানি না। আমি বিরক্ত হয়ে বললাম, তাহলে আমাকে এখানে কেন ডেকেছেন? কারণ তিনি একটু থামলেন। তোমার কিছু জানা দরকার। আমি বললাম, কি? তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে বললেন, 5 বছর আগে এই জায়গায় তুমি আরাফের জন্য অপেক্ষা করছিলে। আমি চুপ করে গেলাম। তিনি বললেন, কিন্তু তুমি জানো না, সেদিন আরাফও এখানে এসেছিল। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। কি? শায়লা বললেন, হ্যাঁ, সে এসেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। না, আমি সেদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, সে আসেনি। শায়লা মাথা নাড়লেন। সে এসেছিল। আমি বললাম, তাহলে আমি তাকে দেখিনি কেন? শায়লা আমার দিকে তাকিয়ে বললেন, কারণ সে তোমার সামনে আসেনি। কেন? কারণ তাকে আসতে দেওয়া হয়নি। আমার শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কে? শায়লা কোনো উত্তর দিলেন না। আমি তার হাত ধরে ফেললাম। আপনি সব জানেন? আমি বললাম, সব না, কিন্তু যতটুকু জানি সেটা তোমার জীবনটা বদলে দিতে পারে। আমি বললাম, আমি সত্যিটা জানতে চাই। শায়লা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। তাহলে তোমাকে 5 বছর আগের সেই রাতটায় ফিরে যেতে হবে। আমি চোখ বন্ধ করলাম, আর সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল সবকিছু। 5 বছর আগে সেদিনও বৃষ্টি হচ্ছিল। আমি তখন আরাফের সঙ্গে দেখা করার জন্য তৈরি হচ্ছিলাম। সাদা একটা পোশাক পরেছিলাম, চুল খোলা রেখেছিলাম। মনে হচ্ছিল আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ সেদিন আরাফ আমাকে বলেছিল, মেহরিন, আজ তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি সারা দিন অপেক্ষা করেছিলাম, মনে মনে কত কিছু ভেবেছিলাম। হয়তো সে আমাকে বিয়ের কথা বলবে, হয়তো বলবে সে আমার সঙ্গে সারা জীবন থাকতে চায়, হয়তো আমি জানতাম না। কিন্তু একটা জিনিস জানতাম, আমি তাকে ভালোবাসতাম অনেক বেশি। সন্ধে 6টার দিকে আমি বাড়ি থেকে বেরোলাম। বাইরে তখন বৃষ্টি। আমি একটা রিকশা নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। রাস্তা জ্যামে আটকে ছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি দেরি করে ফেলছি। আমি ফোন বের করে আরাফকে কল করলাম। তার ফোন বন্ধ। আমি আবার কল করলাম, বন্ধ। তৃতীয়বার, চতুর্থবার, একই উত্তর, ফোন বন্ধ। আমার মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। তবুও নিজেকে বললাম, হয়তো ব্যস্ত, হয়তো ফোনের চার্জ শেষ, হয়তো। আমি নিজেকেই শান্ত করার চেষ্টা করছিলাম। স্টেশনে পৌঁছতে প্রায় 7:30 বেজে গেল। আমি দৌড়ে প্ল্যাটফর্মে উঠলাম, চারপাশে তাকালাম। আরাফ নেই। আমি বেঞ্চে বসে পড়লাম। তারপর অপেক্ষা করতে লাগলাম। 7:30, 8টা, 8:30। আরাফ আসেনি। বৃষ্টি আরও বাড়ছিল। মানুষজন একে একে চলে যাচ্ছিল। স্টেশন প্রায় ফাঁকা হয়ে গেল। আমি তখনও বসেছিলাম। আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে আসছিল। আমি শেষবার আরাফকে কল করলাম। এইবার ফোনটা বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। তারপর কেউ ধরল। আমি সঙ্গে সঙ্গে বললাম, আরাফ। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আমি আবার বললাম, হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একজন পুরুষের কণ্ঠ, আপনি কে? আমি থমকে গেলাম। আমি মেহরিন। ওপাশে কিছুক্ষণ চুপ। তারপর লোকটা বলল, আপনি আরাফকে কেন খুঁজছেন? আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, আপনি কে? সে উত্তর দিল না। আমি আবার বললাম, আরাফ কোথায়? এইবার সে খুব ঠান্ডা গলায় বলল, আরাফ আপনার সঙ্গে দেখা করতে চায় না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কি? আপনি ভুল বুঝছেন। না, আরাফ আমাকে সব বলেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলেছে? লোকটা বলল, সে আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি যেন কথা বলতে ভুলে গেলাম। কিন্তু আপনি কে? আমি আবার জিজ্ঞেস করলাম। এইবার সে বলল, যে মানুষটা আরাফের খুব কাছের। তারপর কলটা কেটে গেল। আমি ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। আমার মাথার ভেতর তখন একটা কথাই ঘুরছিল, আরাফ আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না।
আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম এটা সত্যি হতে পারে না, কিন্তু আরাফ তো ফোন করেনি, সে আসেনি, সে আমাকে কোনো খবর দেয়নি। শেষ পর্যন্ত আমি বাড়ি ফিরে এলাম। সেই রাতেই আমি আরাফকে একটা শেষ মেসেজ পাঠিয়েছিলাম, তুমি যদি সত্যিই আমাকে ছেড়ে যেতে চাও তাহলে অন্তত একবার আমার সামনে এসে সেটা বলো। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কোনো উত্তর আসেনি। পরদিনও না। তারপর 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর। আরাফ আর কখনো আমার জীবনে ফিরে আসেনি। মেহরিন, শাইলার কণ্ঠে আমি বর্তমান সময় ফিরে এলাম। আমি তার দিকে তাকালাম, আমার চোখে পানি। আমি বললাম, সেদিন আরাফ কোথায় ছিল? শাইলা বললেন, এই স্টেশনেই। আমি মাথা নাড়লাম। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করতে বাধ্য নও, কিন্তু সত্যিটা এটাই। আমি বললাম, তাহলে সে আমার সঙ্গে দেখা করেনি কেন? শায়লা আমার দিকে তাকিয়ে বললেন, কারণ সে তখন তোমাকে রক্ষা করতে চেয়েছিল। আমি হেসে ফেললাম, একটা তিক্ত হাসি। কি থেকে? শায়লা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তার পরিবার থেকে। আমি থমকে গেলাম। পরিবার? তিনি মাথা নাড়লেন। আরাফের বাবা তোমাদের সম্পর্কের কথা জানতেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। উনি কি করেছিলেন? শায়লা বললেন, আরাফকে তিনি বলেছিলেন, যদি সে তোমাকে বিয়ে করে তাহলে তোমার জীবনটা নষ্ট করে দেবেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিভাবে? শায়লা বললেন, তোমার বাবার ব্যবসা তখন খুব খারাপ অবস্থায় ছিল। তোমাদের পরিবারের ওপর ঋণ ছিল। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমি জানতাম। শায়লা বললেন, আরাফের বাবা সেই ঋণের কথা জানতেন। তিনি হুমকি দিয়েছিলেন, যদি আরাফ তোমাকে বিয়ে করে তাহলে তোমার বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। শায়লা বললেন, আরাফ তখন একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি ফিসফিস করে বললাম, কি সিদ্ধান্ত? সে তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমি বললাম, কিন্তু চিঠিতে তো সে বলেছে সে আমাকে ছেড়ে যেতে চায়নি। শায়লা মাথা নাড়লেন, সে চায়নি, কিন্তু সে ভেবেছিল তোমাকে হারানোই হয়তো তোমাকে বাঁচানোর একমাত্র উপায়। আমি চোখ বন্ধ করলাম। 5 বছর ধরে আমি যে মানুষটাকে ঘৃণা করেছি, সে হয়তো আমাকে রক্ষা করার জন্যই আমার জীবন থেকে চলে গিয়েছিল। আমি বললাম, তাহলে এত বছর পর এই চিঠি আমার কাছে এলো কি করে? শায়লা আমার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত কষ্ট, কারণ এই চিঠিটা আমি এত বছর ধরে রেখেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আপনি? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। কেন? শায়লা বললেন, কারণ আরাফ আমাকে চিঠিটা দিয়েছিল। সে বলেছিল, যদি কোনো দিন সে ফিরে আসতে না পারে তাহলে 5 বছর পর তোমার কাছে এটা পৌঁছে দিতে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। 5 বছর পর কেন? শায়লা আমার দিকে তাকালেন, তারপর খুব আস্তে বললেন, কারণ সে জানত না 5 বছর পর সে কোথায় থাকবে। আমি চুপ করে গেলাম। মানে? শায়লা বললেন, মেহেরিন, আরাফ 5 বছর আগে শুধু তোমার জীবন থেকে চলে যায়নি, সে নিজের পুরো জীবন থেকেও হারিয়ে গিয়েছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি বলতে চাইছেন? শায়লা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আরাফ কোথায় আছে আমি জানি। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি 1 পা এগিয়ে গেলাম। কোথায়? শায়লা আমার চোখের দিকে তাকালেন। তুমি কি সত্যিই তাকে আবার দেখতে চাও? আমি কোনো দ্বিধা ছাড়াই বললাম, হ্যাঁ। শায়লা বললেন, তাহলে তোমাকে একটা জিনিস জানতে হবে। আমি অপেক্ষা করলাম। তিনি খুব আস্তে বললেন, আরাফ তোমাকে কখনো ছেড়ে যায়নি। আমি চোখের পানি মুছে বললাম, তাহলে কোথায় ছিল সে? শায়লা উত্তর দিলেন না, শুধু আমার হাতে একটা ছোট্ট কাগজ দিলেন। আমি কাগজটা খুললাম। সেখানে একটা ঠিকানা লেখা, আর নিচে একটা তারিখ, আগামীকাল। আমি অবাক হয়ে শায়লার দিকে তাকালাম। এটা কি? তিনি বললেন, আরাফের ঠিকানা। আমার হাত কাঁপতে শুরু করল। আমি কাগজটা শক্ত করে ধরে ফেললাম। 5 বছর পর
আমি অবশেষে জানতে চলেছি আরাফ কোথায় ছিল, কেন আমাকে ছেড়ে গিয়েছিল, আর সে কি এখনও আমাকে ভালোবাসে। আমি শায়লার দিকে তাকিয়ে বললাম, আমি কাল সেখানে যাব। তিনি মৃদু হাসলেন। আমি জানতাম। আমি বললাম, আর একটা কথা। কি? আমি বললাম, আপনি কি জানেন যে আরাফ আমাকে এখনো মনে রেখেছে কিনা? শায়লা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, মেহেরিন, যে মানুষ 5 বছর ধরে তোমার একটা চিঠি নিজের কাছে রেখে দিতে পারে, সে তোমাকে ভুলে গেছে, এটা কি তুমি সত্যি বিশ্বাস করো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। দূরে একটা ট্রেনের হুইসেল বাজল। আমি সেই শব্দের দিকে তাকিয়ে রইলাম। 5 বছর আগে এই স্টেশন থেকে আমি একা বাড়ি ফিরেছিলাম, আর কাল আমি আবার একটা ট্রেন ধরব। কিন্তু এবার আমি জানি না ট্রেনটা আমাকে কোথায় নিয়ে যাবে। শুধু জানি 5 বছর পর আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর আমি অবশেষে পেতে চলেছি। আরাফ কি সত্যি আমাকে ছেড়ে গিয়েছিল, নাকি সে এতদিন ধরে কোথাও আমার অপেক্ষাতেই ছিল? পরদিন সকাল থেকেই আমার ভেতরটা অদ্ভুত একটা অস্থিরতায় ভরেছিল। ঘুম থেকে উঠেই প্রথম যে কথাটা মনে পড়ল, আরাফ। 5 বছর পর আজ আমি তাকে দেখতে যাচ্ছি। সত্যি বলতে আমি জানতাম না আমি তাকে দেখতে চাই কিনা। একটা সময় ছিল যখন আমি প্রতিদিন চাইতাম সে ফিরে আসুক। প্রতিদিন রাতে মনে মনে ভাবতাম, হয়তো আজ ফোন করবে, হয়তো কাল, হয়তো কোনো একদিন হঠাৎ আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু দিনগুলো মাসে পরিণত হলো, মাসগুলো বছরে, আর একসময় আমি অপেক্ষা করাই ছেড়ে দিলাম। নিজেকে বোঝালাম আরাফ আমার জীবনের একটা শেষ হয়ে যাওয়া অধ্যায়। কিন্তু গতকাল একটা পুরনো চিঠি এসে সেই অধ্যায়টা আবার খুলে দিয়েছে। আর আজ আমি সেই গল্পের পরের পাতাটা পড়তে যাচ্ছি। দুপুরের পর আমি বাড়ি থেকে বেরোলাম। শায়লা আমাকে যে ঠিকানাটা দিয়েছিলেন সেটা শহরের একেবারে অন্য প্রান্তে, একটা ছোট্ট শহরতলি। গুগল ম্যাপে ঠিকানাটা খুঁজে পেতে বেশ কিছুটা সময় লাগল। অবশেষে একটা পুরনো রাস্তার সামনে এসে দাঁড়ালাম। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, কিছু পুরনো বাড়ি, চারপাশে অদ্ভুত শান্ত একটা পরিবেশ। আমি ফোনে ঠিকানাটা আবার মিলিয়ে নিলাম। ঠিকানা ঠিকই আছে। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা ছোট্ট নীল রঙের বাড়ি চোখে পড়ল। বাড়িটার সামনে একটা কাঠের দরজা, দরজার পাশে ছোট্ট একটা নাম ফলক। আমি কাছে গিয়ে নামটা পড়লাম। নাম ফলকে লেখা আরাফ রহমান। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সত্যি এখানে এসেছি। 5 বছর পর আমি আরাফের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাত দরজার দিকে উঠল, কিন্তু আমি কড়া নাড়তে পারলাম না। হঠাৎ মনে হলো, দরজা খুললে কি হবে? যদি সে আমাকে দেখে খুশি না হয়, যদি সে আমাকে আর ভালোবাসে না, যদি তার জীবনে অন্য কেউ থাকে, আমি কি তখন নিজেকে সামলাতে পারব? আমার হাত ধীরে ধীরে নিচে নেমে গেল। আমি ফিরে যেতে চাইলাম। ঠিক তখনই ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু দরজা নিজে থেকে খুলবে না। আমি জমে গেলাম। সেই কণ্ঠ আমি 5 বছর পরেও চিনতে পারলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। দরজা খুলে গেল। আরাফ দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে রইলাম। সে অনেক বদলে গেছে। আগের চেয়ে একটু রোগা, চোখের নিচে ক্লান্তির ছাপ, চুলগুলো একটু এলোমেলো, কিন্তু চোখ দুটা একই রকম। সেই চোখ, যে চোখের দিকে তাকিয়ে আমি পুরো পৃথিবী ভুলে যেতাম। আমাদের দুজনের কেউই কিছু বললাম না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। 5 বছর, 5টা বছর। এই মানুষটার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল 5 বছর আগে, আর আজ সে আমার সামনে দাঁড়িয়ে। আমি জানি না কতক্ষণ এভাবে কেটে গেল। শেষ পর্যন্ত আরাফ বলল,
ভেতরে আসবে না? আমি কোনো উত্তর দিলাম না, শুধু ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম। ঘরটা খুব সাধারণ, একটা ছোট্ট সোফা, একটা বইয়ের তাক, জানালার পাশে একটা টেবিল, টেবিলের উপর কয়েকটা বই, একটা ক্যামেরা আর একটা পুরনো ফ্রেম। আমি ফ্রেমটার দিকে তাকিয়ে থেমে গেলাম। সেখানে একটা ছবি, আমার ছবি। আমি অবাক হয়ে আরাফের দিকে তাকালাম। সে আমার দৃষ্টি অনুসরণ করে ছবিটার দিকে তাকালো, তারপর খুব আস্তে বলল, ওটা ফেলে দিতে পারিনি। আমার বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আমি বললাম, কেন? আরাফ কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সে আমার দিকে তাকালো। আমি কি সত্যিই তোমাকে ছেড়ে গিয়েছিলাম? আমি চুপ করে গেলাম। তাহলে কি করেছিলে? আরাফ ধীরে ধীরে সোফায় বসে পড়ল। আমি তার বিপরীতে বসলাম। আমাদের মাঝে একটা ছোট্ট টেবিল, কিন্তু মনে হচ্ছিল আমাদের মাঝে যেন 5টা বছর দাঁড়িয়ে আছে। আরাফ বলল, তুমি কি সত্যিটা শুনতে প্রস্তুত? আমি বললাম, আমি 5 বছর ধরে এই সত্যিটার অপেক্ষায় আছি। সে চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, সেদিন তোমার সঙ্গে দেখা করার আগেই আমি বাবার সঙ্গে কথা বলেছিলাম। আমি কিছু বললাম না। সে বলল, বাবা তোমাদের পরিবারের ব্যাপারে সব জানতেন, তোমার বাবার ব্যবসার অবস্থা, ঋণের পরিমাণ, সবকিছু। আমি ধীরে ধীরে বললাম, আমি জানতাম আমাদের অনেক ঋণ ছিল। আরাফ নাড়ল। কিন্তু তুমি জানো না, তোমার বাবার বিরুদ্ধে তখন একটা মামলা হওয়ার কথা ছিল। আমি অবাক হয়ে তাকালাম। কি মামলা? ব্যাংকের ঋণ নিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আরাফ বলল, তোমার বাবা যদি তখন জেলে যেতেন, তাহলে তোমাদের পুরো পরিবার শেষ হয়ে যেত। আমি কিছু বলতে পারলাম না। সে বলল, বাবা আমাকে বলেছিলেন, আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে তিনি তোমার বাবাকে সাহায্য করবেন না, বরং মামলা আরও দ্রুত এগিয়ে দেবেন। আমার চোখে পানি চলে এলো। কিন্তু তুমি আমাকে কিছু বলনি? আরাফ আমার দিকে তাকালো। আমি চেয়েছিলাম বলতে, সেদিন স্টেশনে তোমাকে সব বলবো ভেবেছিলাম। তাহলে বলনি কেন? আরাফ চোখ বন্ধ করল। কারণ তোমাকে দেখার আগেই আমি তোমার বাবার একটা রিপোর্ট দেখেছিলাম। আমি অবাক হয়ে বললাম, কি রিপোর্ট? সে বলল, ডাক্তারের রিপোর্ট। আমি থমকে গেলাম। ডাক্তারের রিপোর্ট? হ্যাঁ, তোমার বাবা তখন খুব অসুস্থ ছিলেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি হয়েছিল? আরাফ বলল, হার্টের সমস্যা। আমি চোখ বন্ধ করলাম। আমি জানতাম বাবা তখন অসুস্থ ছিলেন, কিন্তু এতটা গুরুতর ছিল? আরাফ বলল, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। একদিকে তুমি, অন্যদিকে তোমার পরিবার, আর সামনে ছিল তোমার বাবার জীবন। আমি কাপা গলায় বললাম, তুমি কি সত্যিই ভেবেছিলে আমাকে ছেড়ে চলে গেলে সব ঠিক হয়ে যাবে? আরাফ চুপ করে রইল। আমি বললাম, তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর আমি কি অবস্থার মধ্যে ছিলাম? সে মাথা নিচু করল। আমি বললাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসোনি। আমি ভেবেছিলাম আমি তোমার কাছে যথেষ্ট ছিলাম না। আমার গলা কেঁপে উঠল। আমি নিজেকে প্রতিদিন প্রশ্ন করেছি, আমি কি ভুল করেছিলাম? আমি কি তোমাকে বেশি ভালোবেসেছিলাম? আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম? আমি কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না? আরাফ আমার দিকে তাকালো। তার চোখেও পানি। আমি বললাম, তুমি জানো না এই প্রশ্নগুলো আমাকে কত রাত ঘুমোতে দেয়নি। আরাফ খুব আস্তে বলল, আমি জানি। আমি থমকে গেলাম। কিভাবে জানো? সে উঠে দাঁড়ালো। তারপর একটা আলমারি খুলল। সেখান থেকে একটা পুরনো বাক্স বের করল। বাক্সটা আমার সামনে এনে রাখল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরাফ বাক্সটা খুলল। ভেতরে অনেকগুলো চিঠি, অনেকগুলো ছবি, আর ছোট ছোট কাগজ। আমি একটা কাগজ তুলে নিলাম। সেখানে আমার হাতের লেখা। আমি অবাক হয়ে বললাম, এগুলো কি? আরাফ বলল, তোমার লেখা চিঠি।
তুমি আমাকে যে চিঠিগুলো পাঠিয়েছিলে সবগুলো। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু আমি তো তোমাকে কোনো চিঠি পাঠাইনি। আরাফ মাথা নাড়ল। তুমি পাঠিয়েছিলে, আমি পাইনি। কেন? আরাফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ আমার বাবা সব চিঠি আটকে দিয়েছিলেন। আমার শরীরের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কি? হ্যাঁ, তুমি যে চিঠিগুলো পাঠিয়েছিলে সব আমার বাবার কাছে গিয়েছিল। তিনি আমাকে দেননি। আমি কাপা হাতে একটা চিঠি খুললাম। সেখানে লেখা, আরাফ, তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি এখনও তোমার অপেক্ষায় আছি। তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও তাহলে অন্তত একবার আমাকে বলো। আমি তোমাকে আটকাবো না, শুধু জানতে চাইব কেন। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি চিঠিটা নামিয়ে রাখলাম। আরাফ আমার দিকে তাকিয়ে বলল, আমি এই চিঠিটা আজ থেকে মাত্র 2 বছর আগে পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, 2 বছর আগে? সে মাথা নাড়ল। বাবা মারা যাওয়ার পর। আমি থেমে গেলাম। তোমার বাবা? হ্যাঁ, তিনি মারা গেছেন 3 বছর আগে। আমার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি জানি না আমি তার জন্য দুঃখিত ছিলাম কিনা, কিন্তু সেই মানুষটা আমাদের জীবনটা বদলে দিয়েছিল। আর আজ তার মৃত্যুর পর সত্যিটা সামনে এসেছে। আরাফ বলল, বাবা মারা যাওয়ার পর আমি তার ঘর পরিষ্কার করছিলাম। তখন একটা পুরনো বাক্স পেলাম। তার ভেতরে ছিল তোমার সব চিঠি। আমি চুপ করে রইলাম। সে বলল, সেদিন আমি প্রথম জানতে পারলাম তুমি আমাকে ছেড়ে যাওনি। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তুমি কি তখন আমাকে খুঁজেছিলে? আরাফ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তোমার পরিবার তখন আর আগের জায়গায় ছিল না। তোমরা শহর ছেড়ে চলে গিয়েছিলে। আমি বললাম, হ্যাঁ, বাবার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আমরা অন্য শহরে চলে গিয়েছিলাম। আরাফ বলল, আমি তোমাকে খুঁজেছি অনেকবার, কিন্তু পাইনি। আমি তাকিয়ে রইলাম। তাহলে 5 বছর পর এই চিঠিটা? আরাফ আমার দিকে তাকালো। আমি পাঠাইনি। আমি থমকে গেলাম। তাহলে শায়লা আপা পাঠিয়েছে। আমি বুঝতে পারলাম। শায়লা, সেই মহিলা। আরাফ বলল, শায়লা আপা আমার বাবার পুরনো পরিচিত ছিলেন। তিনি সব কিছু জানতেন। আমি তাকে বলেছিলাম, যদি কোনোদিন তুমি আমাকে খুঁজতে আসো তাহলে যেন তিনি তোমাকে সত্যিটা বলেন। তুমি কি জানতে আমি আসব? আরাফ মৃদু হাসল। জানতাম না। তাহলে? আশা করেছিলাম। এই একটা শব্দ আমার বুকের ভেতরটা কেমন করে দিল। আশা করেছিলাম 5 বছর ধরে সে আমার জন্য অপেক্ষা করেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আরাফ আমার দিকে তাকিয়ে বলল, মেহরিন। আমি তার দিকে তাকালাম। তুমি কি আমাকে ঘৃণা করো? আমার চোখে পানি। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমি তোমাকে ঘৃণা করিনি। আমি থেমে গেলাম। আমি শুধু নিজেকে বোঝাতে চেয়েছিলাম যে তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। আরাফ কিছু বলল না। আমি বললাম, কারণ তোমাকে ভুলে যাওয়া তোমাকে ভালোবাসার চেয়ে সহজ ছিল। আরাফের চোখে পানি চলে এলো। আমি জানতাম এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ, আবার সবচেয়ে বড় ভালোবাসারও। আমরা দুজনেই 5 বছর ধরে একটা ভুল বোঝাবুঝির মধ্যে বেঁচেছিলাম। কেউ কাউকে ছেড়ে যায়নি, কেউ কাউকে ভুলে যায়নি। শুধু সত্যিটা আমাদের কাছে পৌঁছতে 5 বছর লেগে গেছে। হঠাৎ আরাফ বলল, মেহরিন, তুমি কি আমাকে একটা প্রশ্ন করতে পারো? করো। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। 5 বছর আগে এই প্রশ্নের উত্তর দিতে আমি পৃথিবীর যে কোনো জায়গায় ছুটে যেতে পারতাম। আজ আমার মুখে উত্তরটা আসতে একটু সময় লাগল।
আমি খুব আস্তে বললাম, আমি জানি না। আরাফ চোখ নামিয়ে ফেলল। আমি বললাম, আমি জানি না আমি আগের সেই মেহেরিন আছি কিনা। আমি জানি না 5 বছর পরও তোমার জন্যে আমার ভেতরে আগের মতো কিছু আছে কিনা। সে চুপ করে রইল। আমি তার কাছে এগিয়ে গেলাম। তারপর বললাম, কিন্তু একটা জিনিস জানি। আরাফ আমার দিকে তাকালো। আমি বললাম, তোমাকে আবার দেখে আমার মনে হলো আমি 5 বছর ধরে তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। আরাফের চোখে পানি জমে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখটা হঠাৎ বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আরাফ কোনো উত্তর দিল না। সে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। শুধু একটা লাইন, তুমি যদি মেহেরিনকে সত্যিটা বলে থাকো। আমি থমকে গেলাম। আর একটা মেসেজ এলো, তাহলে এবার তোমাদের দুজনের জীবনেই বড় বিপদ আসতে চলেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আরাফের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এবার সেই পুরনো ভালোবাসা নেই, আছে ভয়। আমি ফিসফিস করে বললাম, কে পাঠিয়েছে? আরাফ ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি না। ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ হলো। আমরা দুজনেই জানালার দিকে তাকালাম। একটা কালো গাড়ি বাড়ির সামনে এসে থেমেছে। গাড়ির দরজা খুলল। একজন মানুষ নামল। আরাফের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কে? সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমার বাবার সবচেয়ে কাছের মানুষ। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তোমার বাবা তো মারা গেছেন। আরাফ জানালার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তার সব গোপন কথা সবাই জানে না। লোকটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। আরাফ আমার হাত ধরে ফেলল। তারপর ফিসফিস করে বলল, মেহরিন, তুমি এখনো জানো না তোমার আর আমার আলাদা হয়ে যাওয়ার আসল কারণটা কি ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আরও কিছু আছে? আরাফ মাথা নাড়ল। তারপর বলল, হ্যাঁ, আর সেই সত্যিটা জানলে তুমি হয়তো আমাকে আর কখনো ক্ষমা করতে পারবে না। আরাফ আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। আমি জানালার বাইরে তাকিয়ে আছে। কালো গাড়িটা ধীরে ধীরে আমাদের বাড়ির সামনে এসে থেমেছে। গাড়ি থেকে যে লোকটা নামল তাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু আরাফ তাকে চিনত। তার চোখের দৃষ্টি দেখেই সেটা বোঝা যাচ্ছিল। আমি খুব আস্তে বললাম, লোকটা কে? আরাফ কোনো উত্তর দিল না। সে শুধু আমার হাতটা ধরে আমাকে ঘরের ভেতরের দিকে টেনে নিয়ে গেল। মেহরিন, তুমি এখনই এখান থেকে বেরোবে। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ আমি চাই না সে তোমাকে দেখুক। কিন্তু কে সে? আরাফ এবার আমার দিকে তাকালো। তার গলায় একটা অদ্ভুত ভয়। তার নাম কামরুল। আমি চুপ করে রইলাম। সে আমার বাবার সবচেয়ে কাছের মানুষ ছিল। বাবার ব্যবসার সব হিসেব সে দেখত। আর আরাফ থেমে গেল। আমি বললাম, আর কি? সে খুব আস্তে বলল, বাবার সব গোপন কাজও। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। 1 বার, 2 বার, 3 বার। আমরা দুজনেই চুপ করে গেলাম। কামরুল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আরাফ আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি মাথা নাড়লাম। না মেহরিন, আমি যাব না। তুমি বুঝতে পারছো না। আমি 5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি আরাফ। আজ আর পালাতে চাই না। সে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আমি জানতে চাই আসল সত্যিটা কি। আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো, এইবার একটু জোরে। আরাফ চোখ বন্ধ করল। তারপর বলল, ঠিক আছে। সে দরজার দিকে এগিয়ে গেল। আমি তার পেছনে দাঁড়ালাম। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মৃদু হেসে বলল, অনেক দিন পর আরাফ। আরাফ কোনো উত্তর দিল না। কামরুল ঘরের ভেতরে তাকালো। তার চোখ আমার উপর এসে থামল। তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মেহরিন? আমি চুপ করে রইলাম।
কামরুল আমার দিকে বলল, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ। সে আরাফের দিকে তাকালো। তাহলে তুমি শেষ পর্যন্ত সব বলেই দিয়েছ? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি সঙ্গে সঙ্গে আরাফের দিকে তাকালাম। কামরুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ঘরের ভেতরে ঢুকে বলল, তাহলে এখন আর কিছু লুকিয়ে লাভ নেই। আরাফ বলল, তুমি এখানে কেন এসেছ? কামরুল তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তোমার বাবা আমাকে পাঠিয়েছেন। আমি থমকে গেলাম। আরাফের মুখ শক্ত হয়ে গেল। আমার বাবা মারা গেছেন ৩ বছর আগে। আমি জানি। তাহলে? কামরুল বলল, মৃত মানুষও অনেক সময় এমন কিছু রেখে যায় যেগুলো জীবিত মানুষকে শান্তিতে থাকতে দেয় না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? কামরুল আমার দিকে তাকালো। তুমি সত্যিটা জানতে চাও? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। সে একটা চেয়ারে বসল। তারপর বলল, তাহলে বসো। আমি আরাফের পাশে বসলাম। কামরুল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ৫ বছর আগে তোমাদের আলাদা করার সিদ্ধান্তটা শুধু আরাফের বাবার ছিল না। আমি থমকে গেলাম। তাহলে? কামরুল বলল, তোমার বাবাও সেটা চেয়েছিলেন। আমি যেন ঠিকমতো শুনতে পেলাম না। আমার বাবা? কামরুল মাথা নাড়ল। হ্যাঁ। আমি হেসে ফেললাম। না, এটা হতে পারে না। কামরুল শান্তভাবে বলল, তোমার বাবা জানতেন আরাফের বাবা তোমাদের মেনে নেবেন না। তিনি এটাও জানতেন তোমাদের বিয়ে হলে ২ পরিবারের মধ্যে বড় সমস্যা তৈরি হবে। আমি বললাম, তাহলে? তোমার বাবা নিজেই আরাফের বাবার কাছে গিয়েছিলেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেন? কামরুল বলল, তোমাকে বাঁচানোর জন্য। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমাকে বাঁচানোর জন্য? হ্যাঁ। কি থেকে? কামরুল বলল, তোমার বাবার ব্যবসা তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। ঋণ ছিল, মামলা ছিল, আর একটু থামল। তোমার বাবার বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়মের অভিযোগও ছিল। আমি চমকে উঠলাম। কি? আমি আরাফের দিকে তাকালাম। তুমি এসব জানতে? আরাফ চোখ নামিয়ে ফেলল। আমি বুঝতে পারলাম সে জানত। আমি বললাম, তুমি জানতে? সে খুব আস্তে বলল, হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেটে উঠল। কিন্তু তুমি আমাকে বলনি। আমি পারিনি। কেন? আরাফ আমার দিকে তাকালো। কারণ তোমার বাবা নিজেই আমাকে অনুরোধ করেছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার বাবা? হ্যাঁ। আরাফ বলল, সেদিন তোমার বাবা আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন যেন আমি তোমার জীবন থেকে সরে যাই। আমার চোখে পানি চলে এলো। কেন? আরাফ বলল, কারণ তিনি জানতেন তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি তোমার পরিবারকে ছেড়ে আমার সঙ্গে চলে যাবে। আর তিনি সেটা চাননি। আমি কিছু বলতে পারলাম না। কামরুল এবার বলল, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন মেহরিন। তিনি জানতেন তুমি যদি জানতো তোমার বাবার বিরুদ্ধে মামলা হতে পারে তাহলে তুমি সব ছেড়ে তার পাশে দাঁড়াবে, আর তখন তোমার নিজের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি মাথা নিচু করলাম। কামরুল বলল, তাই তিনি আরাফের বাবার সঙ্গে একটা চুক্তি করেছিলেন। আমি ধীরে ধীরে মাথা তুললাম। কি চুক্তি? কামরুল বলল, আরাফ তোমাকে ছেড়ে যাবে, আর তার বিনিময়ে তোমার বাবার বিরুদ্ধে মামলা বন্ধ করা হবে। আমার মাথা ঘুরে গেল। আমি উঠে দাঁড়ালাম। না, এটা হতে পারে না। আমার বাবা কখনো এমন করবেন না। কামরুল বলল, তিনি করেছিলেন। আমি চিৎকার করে বললাম, না। ঘরের ভেতর আমার কণ্ঠ প্রতিধ্বনিত হল। আরাফ আমার দিকে তাকিয়ে রইল। আমি তার দিকে ফিরে বললাম, তুমি আমাকে এত বছর ধরে এটা জানতে দাওনি? সে চুপ। আমি বললাম, তুমি জানো আমি কি ভেবেছি? আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে দিয়েছ। আমি ভেবেছি তুমি আমাকে ভালোবাসোনি। আমি ভেবেছি। আমার গলা কেঁপে গেল। আমি তোমার জীবনের জন্য যথেষ্ট ছিলাম না। আরাফ আমার দিকে এগিয়ে এলো। মেহরিন। আমি পিছিয়ে গেলাম। না, আজ আমাকে কিছু বলতে দাও। আমি চোখ মুছে বললাম, না, আজ আমি শুনতে চাই না। ৫ বছর ধরে আমি একা কেঁদেছি। ৫ বছর ধরে আমি নিজেকে দোষ দিয়েছি। আমি ভেবেছি আমার মধ্যেই কোনো সমস্যা ছিল। আরাফের চোখে পানি চলে এলো। আমি বললাম, আর আজ জানতে পারছি তুমি আমাকে ভালোবাসতে। আমার বাবা আমাকে ভালোবাসতেন। তোমার বাবা তোমাকে ভালোবাসতেন। তাহলে? আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে কেউ আমাকে সত্যিটা বলল না কেন? কেউ কোনো উত্তর দিল না। ঘরের ভেতর শুধু আমার কান্নার শব্দ।
কিছুক্ষণ পর কামরুল খুব আস্তে বলল, কারণ সবাই ভেবেছিল তোমার ভালোর জন্য মিথ্যে বলা দরকার। আমি তার দিকে তাকালাম, কিন্তু কেউ ভাবেনি সেই মিথ্যেটা তোমার জীবনটা কতটা বদলে দেবে। কামরুল মাথা নিচু করল। আমি জানি না কেন, কিন্তু সেই কথাটা শুনে আমার রাগটা আরও বেড়ে গেল। আমি বললাম, আরাফ? সে আমার দিকে তাকালো। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসতে? সে এক মুহূর্তেও দেরি করল না। হ্যাঁ। তাহলে আমাকে ছেড়ে গেলে কেন? কারণ আমি ভেবেছিলাম তুমি নিরাপদ থাকবে। আমি বললাম, আমি কি নিরাপদ ছিলাম? সে চুপ করে গেল। আমি বললাম, তুমি জানো আমি তুমি চলে যাওয়ার পর কত রাত একা কেঁদেছি, কতবার তোমাকে ফোন করেছি, কতবার তোমার জন্য অপেক্ষা করেছি? আরাফ চোখ বন্ধ করল। আমি বললাম, তুমি আমাকে রক্ষা করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছ। সে খুব আস্তে বলল, আমি জানি, আমি ভুল করেছি। আমি বললাম, হ্যাঁ, তুমি ভুল করেছ। তুমি আমাকে বিশ্বাস করনি। আরাফ আমার দিকে তাকালো। তুমি আমাকে বিশ্বাস করনি? আমি বললাম, হ্যাঁ। তুমি যদি সত্যিটা বলতে, আমি কি তোমার পাশে থাকতাম না? আরাফ চুপ করে গেল। আমি বুঝলাম, এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কারণ সত্যিটা হলো, সে আমাকে ভালোবাসত, কিন্তু সে আমার ওপর বিশ্বাস করেনি। সে ভেবেছিল আমি সত্যিটা জানলে তাকে ছেড়ে চলে যাব, আর সেই ভয় থেকেই সে আমাকে ছেড়ে দিয়েছিল। কামরুল ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর পকেট থেকে একটা পুরনো খাম বের করল। এটা তোমার। আমি অবাক হয়ে খামটার দিকে তাকালাম। আমার? সে মাথা নাড়ল। হ্যাঁ। আমি খামটা নিলাম। খামের ওপর আমার নাম, মেহরিন। আমি বুঝতে পারলাম এটা আরেকটা চিঠি। আমি কাঁপা হাতে খামটা খুললাম। ভেতরে একটা কাগজ। আমি পড়তে শুরু করলাম। মেহরিন, যদি তুমি এই চিঠিটা পড়ো, তাহলে হয়তো আমি আর তোমার সামনে দাঁড়ানোর মতো সাহসী নেই। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। হয়তো তোমার সেই অধিকারও আছে, কিন্তু একটা কথা তোমাকে জানাতেই হবে। সেদিন তুমি স্টেশনে একা ছিলে না। আমি তোমার খুব কাছেই ছিলাম। আমি তোমাকে দেখেছিলাম। তুমি বৃষ্টির মধ্যে বেঞ্চে বসেছিলে। তুমি বারবার আমার দিকে তাকাচ্ছিলে। আর আমি তোমার সামনে যেতে পারিনি। কারণ তোমার বাবাকে আমি একটা কথা দিয়েছিলাম, আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর বিনিময়ে তোমার পরিবারকে বাঁচানো হবে। আমি জানি না আমি ঠিক করেছিলাম কিনা, কিন্তু সেদিন আমি একটা ভুল করেছিলাম। আমি তোমার উপর বিশ্বাস রাখিনি। আমি ভেবেছিলাম তুমি সত্যিটা জানলে আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি তোমাকে সত্যিটা বলিনি। আর সেই ভুলের জন্য আমি তোমাকে 5 বছর হারিয়েছি। তুমি যদি আমাকে কখনো ক্ষমা না করো, তবুও আমি তোমাকে দোষ দেব না। কিন্তু যদি কোনোদিন তুমি জানতে চাও আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তাহলে শুধু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি শুধু ভুলভাবে তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। আর সেই ভুলটাই আমাদের দুজনের জীবন বদলে দিয়েছে। আরাফ। চিঠিটা পড়তে পড়তে আমার চোখের পানি থামছিল না। আমি কাগজটা নামিয়ে রাখলাম। আরাফ আমার দিকে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। তারপর বললাম, তুমি জানো? সে কিছু বলল না। আমি তোমাকে 5 বছর ধরে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। কি প্রশ্ন? আমি তার চোখের দিকে তাকালাম। সেদিন স্টেশনে তুমি কি সত্যি এসেছিলে? আরাফ মাথা নাড়ল। হ্যাঁ। আমি চোখ বন্ধ করলাম। তাহলে তুমি আমাকে দেখেছিলে? হ্যাঁ। তাহলে তুমি আমার কাছে আসোনি কেন? আরাফের চোখে পানি চলে এলো। কারণ আমি কাপুরুষ ছিলাম। আমি চুপ করে রইলাম। সে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি তোমাকে নিজেই হারিয়ে ফেলেছিলাম। আমার বুকটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম, কখনো কখনো ভালোবাসা মানুষকে সাহসী করে না, বরং ভালোবাসার ভয় মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। আমি ধীরে ধীরে বললাম, আরাফ, আমি তোমাকে এখনো ক্ষমা করতে পারিনি। সে মাথা নিচু করল। আমি বললাম, কিন্তু? সে আমার দিকে তাকালো। আমি তোমাকে ঘৃণাও করি না। তার চোখে যেন একটা আশার আলো জ্বলে উঠল। আমি বললাম, আমার একটু সময় দরকার।
আরাফ মাথা নাড়ল। আমি অপেক্ষা করব। আমি মৃদু হেসে বললাম, এই কথাটা আর বলো না। কেন? কারণ তুমি অপেক্ষা করতে জানো না। সে অবাক হয়ে তাকালো। আমি বললাম, তুমি অপেক্ষা করতে জানতে 5 বছর আগে আমাকে ছেড়ে যেতে না। আরাফের চোখে পানি, কিন্তু এবার তার ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। আমি জানি না সেই হাসিটা কেন আমার এত পরিচিত মনে হলো। হয়তো কারণ 5 বছর পরেও আমি তাকে ভালোবাসতাম। সেদিন রাতে আমি আরাফের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। আমি রাস্তায় হাঁটছি, মাথার ভেতর হাজারটা প্রশ্ন। আমার বাবা কি সত্যিই আমাকে বাঁচাতে চেয়েছিলেন? আরাফ কি সত্যিই আমাকে ভালোবাসত? তাহলে আমাদের ভালোবাসার মাঝে এত মিথ্যে কেন ছিল? আমি বাড়িতে ফিরে বাবার পুরনো আলমারি খুললাম। বাবা মারা গেছেন 2 বছর আগে। তার জিনিসপত্র আমি খুব একটা কখনো দেখিনি, কিন্তু আজ আমি সবকিছু খুঁজতে শুরু করলাম। পুরনো কাগজ, ফাইল, চিঠি, ডকুমেন্ট, একটার পর একটা। হঠাৎ একটা পুরনো ফাইলের ভেতর একটা কাগজ পেলাম। আমি কাগজটা হাতে নিলাম। সেখানে আমার বাবার স্বাক্ষর, আর নিচে আরাফের বাবার স্বাক্ষর। আমি পড়তে শুরু করলাম। আমার হাত কাঁপছিল। চুক্তির মধ্যে লেখা, আরাফ ওর মেহেরিনের সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ করতে হবে। আমার চোখ আটকে গেল। তার নিচে আরও একটা লাইন। আমি পড়তে গিয়ে থেমে গেলাম, কারণ সেখানে লেখা ছিল, এই সম্পর্কের সমাপ্তির বিনিময়ে মেহেরিনের বাবার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হবে। আমি চেয়ারে বসে পড়লাম। সব সত্যি, সব কিছু সত্যি। আমার বাবা সত্যিই চুক্তি করেছিলেন। আরাফের বাবা সত্যিই আমাদের আলাদা করেছিলেন। কিন্তু ফাইলের একেবারে শেষ পাতায় আরেকটা স্বাক্ষর ছিল। আমি সেই নামটা পড়ে থমকে গেলাম। কামরুল। আমি অবাক হয়ে গেলাম। কামরুল কেন এই চুক্তিতে স্বাক্ষর করেছিল? আর সে কেন আজ এত বছর পর আমার সামনে এসে দাঁড়ালো? ঠিক তখনই আমার ফোনে আবার একটা মেসেজ এলো। অচেনা নম্বর। আমি মেসেজটা খুললাম। শুধু একটা লাইন, তুমি এখন সত্যিটা জেনে গেছ। তারপর আরেকটা, কিন্তু তুমি এখনও জানো না তোমার বাবা কেন এই চুক্তিতে রাজি হয়েছিলেন। আমি স্থির হয়ে গেলাম। আরেকটা মেসেজ এলো, কারণ সেই রাতে তোমার বাবার কাছে আরাফের বাবার দেওয়া প্রস্তাবটাই একমাত্র কারণ ছিল না। আমি ফোনটা শক্ত করে ধরে রইলাম। শেষ মেসেজটা এলো কয়েক সেকেন্ড পর। তোমার বাবা নিজেও একটা গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন। আমি নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো 5 বছর আগে যে গল্পটা শুরু হয়েছিল তার সত্যিটা এখনও পুরোপুরি সামনে আসেনি। আর এবার এই গল্পের সাথে শুধু আমার আর আরাফের ভালোবাসা জড়িয়ে নেই, জড়িয়ে আছে আমার নিজের পরিবারের একটা অন্ধকার সত্য। সেদিন রাতে আমি একটুও ঘুমোতে পারিনি। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম। সেই অচেনা নম্বর থেকে আসা শেষ মেসেজটা এখনও স্ক্রিনে জ্বলছে। তোমার বাবা নিজেও একটা গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন। আমি জানি না কেন, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত ভয় তৈরি হচ্ছিল। 5 বছর ধরে আমি ভেবেছিলাম আমাদের ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল একটা ভুল বোঝাবুঝির কারণে। তারপর জানতে পারলাম আমাদের আলাদা হওয়ার পেছনে ছিল 2 পরিবারের সিদ্ধান্ত। কিন্তু এখন মনে হচ্ছে সেই গল্পের ভেতরেও আরও একটা গল্প লুকিয়ে আছে, আর সেই গল্পের কেন্দ্রে আমার বাবা। পরদিন সকালেই আমি বাবার পুরনো আলমারির সামনে আবার বসে পড়লাম। আগের রাতে যে ফাইলটা পেয়েছিলাম সেটা আমার সামনে রাখা। আমি ফাইলটা আবার খুললাম। প্রথম পাতা, ব্যবসার কাগজ। দ্বিতীয় পাতা, ব্যাংকের নোটিশ। তৃতীয় পাতা, ঋণের হিসেব। চতুর্থ পাতা, সেই চুক্তি। আমি প্রতিটা কাগজ খুব মন দিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। চুক্তির তারিখ 5 বছর আগে। তারিখটা দেখে আমি থমকে গেলাম। সেদিনই যেদিন আমার আরাফের সঙ্গে দেখা করার কথা ছিল। অর্থাৎ যেদিন আমি স্টেশনে আরাফের জন্য অপেক্ষা করছিলাম, সেদিনই আমার বাবা আরাফের বাবার সঙ্গে এই চুক্তি করেছিলেন। আমার বুকের ভেতরটা ভারী হয়ে গেল।
আমি ভাবলাম, বাবা কি সেদিন জানতেন আমি আরাফের সঙ্গে দেখা করতে যাচ্ছি? হয়তো জানতেন, কিন্তু কেন? আমি ফাইলের নিচের অংশটা আবার পড়লাম। সেখানে একটা ছোট্ট নোট ছিল, হাতের লেখা, বাবার হাতের লেখা। আমি কাগজটা হাতে তুলে নিলাম। লেখা ছিল, আমি যা করছি মেহেরিনের ভালোর জন্যই করছি। আমি অনেকক্ষণ সেই একটা লাইনের দিকে তাকিয়ে রইলাম। চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল। ছোটবেলায় যখন আমি ভয় পেতাম, বাবাই আমাকে বলতেন, ভয় পিস না, আমি আছি। যখন আমি অসুস্থ হতাম, বাবা সারা রাত আমার পাশে বসে থাকতেন। যখন আমি প্রথম আরাফের কথা বাবাকে বলতে চেয়েছিলাম, তখনও মনে হয়েছিল বাবা হয়তো আমার পাশে দাঁড়াবেন। কিন্তু তিনি কি সত্যিই আমার ভালো চেয়েছিলেন? নাকি তিনি এমন কিছু লুকিয়েছিলেন যা আমি কখনো জানতেই পারিনি? আমি কাগজটা নামিয়ে রাখলাম। ঠিক তখনই ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। তারপর কলটা রিসিভ করলাম। হ্যালো? ওপাশে নীরবতা। আমি বললাম, কে? কিছুক্ষণ পর একটা পুরুষ কণ্ঠ বলল, তুমি কি তোমার বাবার পুরনো ফাইলটা পেয়েছ? আমার বুক কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি কে? লোকটা উত্তর দিল না। আমি আবার বললাম, আপনি বাবাকে চিনতেন? সে বলল, চিনতাম। আপনি কি কামরুল? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, না। আমি থমকে গেলাম। তাহলে? তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলতে চাইছেন? লোকটা বলল, তোমার বাবা মারা যাওয়ার আগে তিনি আমাকে একটা জিনিস দিয়েছিলেন। আমি বললাম, কি? একটা চিঠি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি চিঠি? লোকটা বলল, তোমার জন্য। আমি চুপ করে গেলাম। তাহলে আমাকে দেননি কেন? কারণ তিনি বলেছিলেন, সময় না আসা পর্যন্ত তোমাকে দিতে না পারা। আমি ফিসফিস করে বললাম, কোন সময়? লোকটা বলল, যেদিন তুমি আরাফের কাছে ফিরে যাবে। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম। আপনি কোথায়? তোমার শহরেই। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সে একটা ঠিকানা বলল। আমি দ্রুত লিখে নিলাম। কলটা কেটে যাওয়ার আগে লোকটা বলল, মেহরিন, একটা কথা মনে রেখো। তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না, কিন্তু তিনি একটা বড় ভুল করেছিলেন। আমি বললাম, কি ভুল? সে বলল, তিনি ভেবেছিলেন সব সত্যি লুকিয়ে রাখলে তোমাকে রক্ষা করা যাবে। তারপর কলটা কেটে গেল। দুপুরে আমি সেই ঠিকানায় গেলাম। জায়গাটা ছিল একটা পুরনো বইয়ের দোকান। দোকানের সামনে ছোট্ট একটা সাইনবোর্ড, রাহুমান বুক হাউস। আমি ভেতরে ঢুকলাম। দোকানের ভেতরে বইয়ের গন্ধ, চারপাশে পুরনো বই। একজন বৃদ্ধ মানুষ কাউন্টারের পেছনে বসেছিলেন। আমি কাছে গিয়ে বললাম, আপনি কি আমাকে ফোন করেছিলেন? বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত পরিচিতি। তুমি মেহেরিন? আমি মাথা নাড়লাম, জি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর দোকানের ভেতরের একটা ঘরের দিকে ইশারা করলেন, ভেতরে এসো। আমি তার পেছনে হাঁটতে লাগলাম। ছোট্ট একটা ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করে দিলেন। তারপর একটা ড্রয়ার খুললেন। সেখান থেকে একটা পুরনো খাপ বের করলেন। খাপের ওপর লেখা, আমার মেয়ের জন্য। আমি আর কিছু বলতে পারলাম না। তিনি খাপটা আমার হাতে দিয়ে বললেন, তোমার বাবা আমাকে দিয়েছিলেন। আমার হাত কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমার নাম রহমান। তোমার বাবার খুব কাছের বন্ধু ছিলাম, ব্যবসায়িক অংশীদারও। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি জানতেন? তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। অনেক কিছু জানতাম। তাহলে এতদিন আমাকে বলেননি কেন? তিনি আমার দিকে তাকালেন। কারণ তোমার বাবা আমাকে কথা দিয়েছিলেন,
তুমি নিজে সত্যিটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। আমি বললাম, কিন্তু আমি তো কিছুই জানতাম না। তিনি মৃদু হাসলেন। আজ জানছ। আমি খাপটার দিকে তাকালাম। এটার মধ্যে কি আছে? তিনি বললেন, তোমার বাবার শেষ কথা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি খাপটা খুললাম। ভেতরে একটা চিঠি। আমি পড়তে শুরু করলাম। তুই যখন এই চিঠিটা পড়বি, তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না। আমি জানি না তুই আমাকে ক্ষমা করতে পারবি কিনা, হয়তো পারবি না। কিন্তু আজ আমি তোকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি সারা জীবন লুকিয়ে রেখেছি। 5 বছর আগে আরাফের বাবার কাছে গিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম সে যেন তোদের সম্পর্কটা শেষ করে দেয়। আমি জানি তোকে মনে হতে পারে আমি তোর ভালোবাসা কেড়ে নিয়েছি, কিন্তু সত্যিটা হলো আমি তখন ভয় পেয়েছিলাম, তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য। আর একটা সত্যি যেটা তোকে আমি কখনো বলতে পারিনি, তোর বাবার ব্যবসা শুধু ঋণের কারণে শেষ হয়ে যাচ্ছিল না, আমার নিজের ভুলের কারণেও সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যার জন্য শুধু আমার ব্যবসা নয়, তোর ভবিষ্যতও ঝুঁকিতে পড়েছিল। আমি কিছু মানুষের ওপর বিশ্বাস করেছিলাম, ভুল মানুষ। আর সেই ভুলের কারণে আমাদের পরিবারের ওপর এমন একটা বিপদ নেমে এসেছিল যেটা আমি তোকে কখনো জানাতে চাইনি। আরাফের বাবা তখন আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন, সে যদি তোকে ছেড়ে দেয় তাহলে তিনি আমার সব ঋণ পরিশোধ করবেন, আমার বিরুদ্ধে থাকা মামলা বন্ধ করবেন, আর তোকে সেই বিপদ থেকে দূরে রাখবেন। আমি রাজি হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি নিজের মেয়ের ভালোবাসার বিনিময়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু মেহেরিন, আমি তখন একটা জিনিস জানতাম না, আরাফের বাবা তোমাকে রক্ষা করতে চাননি। তিনি চেয়েছিলেন তুমি আরাফের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাও। কারণ তিনি জানতেন আরাফ তোমাকে ভালোবাসলে একদিন সে তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। আর আমি ছিলাম তার সবচেয়ে বড় দুর্বলতা। তাই তিনি আমাদের আলাদা করেছিলেন। আমি ভেবেছিলাম তুই নিরাপদ থাকবি, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি তোকে সত্যি না বলে তোকে আরও বেশি কষ্ট দিয়েছি। তুই যদি কোনোদিন আরাফকে আবার খুঁজে পাস তাহলে তাকে একটা কথা বলিস, আমি তাকে ঘৃণা করিনি, আমি শুধু ভয় পেয়েছিলাম। আর আমার সেই ভয় তোদের 5 বছর কেড়ে নিয়েছে। আমাকে ক্ষমা করিস কিনা সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু একটা জিনিস মনে রাখিস, ভালোবাসার মানুষকে রক্ষা করার নামে তার কাছ থেকে সত্যি লুকিয়ে রাখিস না, কারণ সত্যি যত দেরিতে আসে তার কষ্ট তত বেশি হয়। তোর বাবা। আমি চিঠিটা পড়া শেষ করলাম। আমার হাত কাঁপছিল, চোখের পানি কাগজের ওপর পড়ছিল। আমি ধীরে ধীরে চিঠিটা নামিয়ে রাখলাম। রহমান চাচা আমার দিকে তাকিয়েছিলেন। আমি বললাম, তাহলে আমার বাবা নিজেই এই চুক্তি করেছিলেন? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। আরাফের বাবা তাকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, কিন্তু কেন? রহমান চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এটাই তো আসল প্রশ্ন। আমি তাকালাম, মানে? তিনি বললেন, তোমার বাবাকে সাহায্য করার পেছনে আরাফের বাবার একটা স্বার্থ ছিল। আমি বললাম, কি স্বার্থ? রহমান চাচা বললেন, তার ছেলে যেন তোমাকে কোনোদিন বিয়ে না করে। আমি চুপ করে গেলাম, কিন্তু কেন? তিনি বললেন, কারণ তোমার বাবা এমন একটা সত্য জানতেন যেটা আরাফের বাবা কোনো দিন প্রকাশ হতে দিতে চাননি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি সত্য? রহমান চাচা আমার দিকে তাকালেন। তোমার বাবা জানতেন আরাফের বাবা যে মানুষটা ছিলেন তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তার ব্যবসার আড়ালে আরও অনেক কিছু চলত। আমি কিছু বুঝতে পারলাম না। কি? তিনি খুব আস্তে বললেন, অবৈধ টাকা, জাল কাগজ, মানুষকে ব্ল্যাকমেল করা। আর তিনি থেমে গেলেন। আমি বললাম, আর কি? তিনি চোখের দিকে তাকিয়ে বললেন, মানুষের জীবন ধ্বংস করা। আমি শিউরে উঠলাম, কিন্তু আরাফ তো তার ছেলে, আরাফ কি এসব জানত? রহমান চাচা মাথা নাড়লেন। না, আরাফ কিছুই জানত না। সে ভেবেছিল তার বাবা একজন কঠিন মানুষ, কিন্তু সে জানত না তার বাবার হাতে কত মানুষের জীবন নষ্ট হয়েছে। আমি ধীরে ধীরে বললাম, তাহলে আমার বাবাও? রহমান চাচা বললেন, হ্যাঁ, তোমার বাবার ব্যবসা নষ্ট করার পেছনে তোমার বাবার নিজের ভুলের চেয়ে আরাফের বাবার ভূমিকা বেশি ছিল।
আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। তাহলে তিনি আমার বাবাকে সাহায্য করেছিলেন কেন? রহমান চাচা বললেন, কারণ তিনি জানতেন তোমার বাবা যদি সত্যিটা প্রকাশ করে দেন তাহলে তার সাম্রাজ্য ভেঙে করবে। আমি চুপ করে গেলাম। 5 বছর আগে যে মানুষটাকে আমি ভেবেছিলাম আমাদের আলাদা করে দিয়েছে, সে হয়তো শুধু আমার আর আরাফের ভালোবাসা নয়, আমার বাবার জীবনটাও নিয়ন্ত্রণ করছিল। আমি উঠে দাঁড়ালাম। আমাকে যেতে হবে। রহমান চাচা বললেন, কোথায়? আরাফের কাছে। কেন? আমি বললাম, কারণ সে কিছুই জানে না। রহমান চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চিত? হ্যাঁ। তুমি কি জানো, এই সত্যি জানার পর তোমাদের দুজনের জীবন আবার বদলে যেতে পারে? আমি বললাম, আমাদের জীবন 5 বছর আগেই বদলে গেছে। এবার অন্তত আমরা সত্যিটা জেনে বাঁচব। আমি আরাফকে ফোন করলাম। সে ফোন ধরতে বেশ কিছুক্ষণ সময় নিল। হ্যালো, আমি বললাম, আরাফ, তুমি এখন কোথায়? বাড়িতে। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওপাশে কিছুক্ষণ নীরবতা। আজ? হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম, আরাফ, তুমি কি তোমার বাবার সবকিছু জানো? ওপাশে নীরবতা। কেন? শুধু বলো। না, আমি অনেক কিছু জানি না। আমি চোখ বন্ধ করলাম। তাহলে আজ তোমাকে কিছু বলতে হবে। সে বলল, কি? আমি খুব আস্তে বললাম, তোমার বাবা শুধু আমাদের আলাদা করেননি, তিনি আমার বাবার জীবনও নষ্ট করেছিলেন। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর আরাফ খুব আস্তে বলল, তুমি কোথায়? আমি ঠিকানা বললাম। সে বলল, আমি আসছি। প্রায় 40 মিনিট পর আরাফ এসে পৌঁছালো। আমি তাকে রহমান চাচার দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমার দিকে এগিয়ে এলো। কি হয়েছে? আমি তার দিকে তাকালাম। তারপর বললাম, আমাদের কথা বলতে হবে। কি নিয়ে? আমি চিঠিটা তার হাতে দিলাম। সে চিঠিটা পড়তে শুরু করল। একটা একটা লাইন। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলে যেতে লাগল। শেষ পর্যন্ত সে চিঠিটা নামিয়ে রাখল। তার চোখে অবিশ্বাস। এগুলো সত্যি? আমি মাথা নাড়লাম। আমি জানি না, কিন্তু রহমান চাচা বলেছেন তোমার বাবার সঙ্গে। সে থেমে গেল। আমি বললাম, আমার বাবার সঙ্গে কি? তোমার বাবা আমাদের আলাদা করার জন্য আমার বাবাকে টাকা দিয়েছিলেন? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। আরাফ কয়েক পা পিছিয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে। না, এটা হতে পারে না। আমি বললাম, আরাফ, না। সে চিৎকার করে উঠল। আমার বাবা এমন মানুষ ছিলেন না। আমি চুপ করে রইলাম। সে বলল, আমি জানি আমার বাবা কঠিন মানুষ ছিলেন, কিন্তু তিনি অপরাধী ছিলেন না। আমি বললাম, আমি জানি না, কিন্তু আমার বাবার চিঠিতে সব লেখা আছে। আরাফ আবার চিঠিটা পড়তে লাগল। তার হাত কাঁপছিল। কিছুক্ষণ পর সে খুব আস্তে বলল, আমি আমার বাবাকে এত বছর ভুল বুঝেছি। আমি বললাম, কি? সে আমার দিকে তাকালো। আমি ভেবেছিলাম তিনি আমাদের আলাদা করেছিলেন কারণ তিনি আমাকে পছন্দ করতেন না, কিন্তু এখন বুঝতে পারছি তিনি হয়তো অন্য কিছু লুকোচ্ছিলেন। আমি বললাম, কি? আরাফ মাথা নাড়ল। আমি জানি না। ঠিক তখনই রহমান চাচা আমাদের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি জানি। আমরা দুজনেই তার দিকে তাকালাম। রহমান চাচা বললেন, তোমার বাবা শুধু মেহেরিনের বাবাকে টাকা দেননি। আরাফের চোখ বড় হয়ে গেল। তাহলে? তিনি বললেন, তোমার বাবার কাছে একটা পুরনো ভিডিও ছিল। আমি থমকে গেলাম। ভিডিও? হ্যাঁ। কিসের ভিডিও? রহমান চাচা বললেন, সেই ভিডিওতেই সব সত্যি রেকর্ড করা ছিল। আরাফ বলল, ভিডিওটা কোথায়? রহমান চাচা আমার দিকে তাকালেন। তোমার বাবা সেটা লুকিয়ে রেখেছিলেন। আমি অবাক হয়ে বললাম, কোথায়? তিনি বললেন, আমি জানি না, কিন্তু তোমার বাবা মৃত্যুর আগে আমাকে একটা কথা বলেছিলেন। কি? তিনি ধীরে ধীরে বললেন, ভিডিওটা যদি কখনো মেহেরিনের হাতে যায় তাহলে আরাফকে নিয়ে তাকে একটা জায়গায় যেতে হবে। আমি বললাম, কোথায়? রহমান চাচা উত্তর দিলেন না, শুধু একটা পুরনো কাগজ আমার হাতে দিলেন। আমি কাগজটা খুললাম। সেখানে একটা ঠিকানা, আর নিচে একটা তারিখ। আজ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আরাফের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমরা দুজনে বুঝতে পারলাম এই গল্পের শেষ সত্যিটা হয়তো আজই আমাদের সামনে আসতে চলেছে, কিন্তু আমরা কেউ জানতাম না সেই ঠিকানায় পৌঁছনোর পর আমরা এমন একটা সত্য দেখতে পাব যেটা আমাদের 5 বছরের সব ভুল বোঝাবুঝিকে এক মুহূর্তে বদলে দেবে। আমি কাগজটা শক্ত করে ধরে বললাম, চলো। আরাফ জিজ্ঞেস করল, কোথায়? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাদের গল্পের শেষ সত্যিটা জানতে। সে আমার পাশে এসে দাঁড়ালো, আর আমরা দুজন 5 বছর পর প্রথমবার একসঙ্গে হাঁটতে শুরু করলাম। কিন্তু এবার আমাদের সামনে শুধু একটা পুরনো ঠিকানা ছিল না, ছিল এমন একটা সত্য যেটা হয়তো আমাদের আবার এক করে দেবে, অথবা চিরদিনের জন্য আলাদা করে দেবে। আমি আরাফের পাশে হাঁটছিলাম। 5 বছর পর এই প্রথম আমরা আবার পাশাপাশি হাঁটছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। দুজনেই জানতাম
আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যিটা অপেক্ষা করছে। রহমান চাচা যে ঠিকানাটা দিয়েছিলেন সেটা শহর থেকে অনেক দূরে, একটা পুরনো নদীর ঘাট। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, নদীর পানিতে শেষ বিকেলের আলো পড়েছে। আমি চারপাশে তাকালাম। এখানে? আরাফ মাথা নাড়ল। হ্যাঁ। আমি বললাম, তোমার বাবা এখানে আসতেন? জানি না। আমরা ধীরে ধীরে নদীর ধারে এগিয়ে গেলাম। সেখানে একটা পুরনো কাঠের ঘর, দরজাটা বন্ধ। আরাফ দরজার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর পকেট থেকে একটা চাবি বের করল। আমি অবাক হয়ে তাকালাম। চাবিটা তোমার কাছে কিভাবে? আরাফ বলল, বাবার পুরনো জিনিসের মধ্যে পেয়েছিলাম, কিন্তু জানতাম না এটা কোন দরজার চাবি। সে চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরালো। দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার। আরাফ ফোনের ফ্ল্যাশ চালালো। ঘরের ভেতর খুব বেশি কিছু নেই। একটা পুরনো টেবিল, দুটো কাঠের চেয়ার, একটা আলমারি, আর দেয়ালে একটা পুরনো ঘড়ি। আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম। হঠাৎ আমার চোখ একটা ছবিতে আটকে গেল। ছবিটা দেয়ালে ঝুলছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। ছবিতে আমার বাবা, আরাফের বাবা আর কামরুল, তিনজন একসঙ্গে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এরা এখানে কি করছিল? আরাফ ছবিটার দিকে তাকিয়ে রইল। আমি জানি না। আমি ছবিটা ভালো করে দেখলাম। ছবির পেছনে একটা তারিখ লেখা, 7 বছর আগে। আমি অবাক হয়ে বললাম, 7 বছর আগে? আরাফ মাথা নাড়ল। হ্যাঁ, মানে আমাদের দেখা হওয়ারও 2 বছর আগে। আমি চুপ করে গেলাম। হঠাৎ আরাফ বলল, ওখানে দেখো। সে ঘরের এক কোণে রাখা একটা পুরনো কাঠের বাক্সের দিকে ইশারা করল। আমরা দুজন একসঙ্গে সেখানে গেলাম। বাক্সটা তালাবন্ধ ছিল। আরাফ কিছুক্ষণ তালাটার দিকে তাকিয়ে রইল। তারপর তার পকেট থেকে আরেকটা চাবি বের করল। আমি অবাক হয়ে বললাম, তোমার কাছে এত চাবি কেন? সে মৃদু হাসল। বাবার ছেলে তো। আমি প্রথমবারের মতো হেসে ফেললাম। 5 বছর পর এই অন্ধকার ঘরেও তার একটা ছোট্ট রসিকতা আমাকে হাসিয়ে দিল। আরাফ তালাকা খুলল। বাক্সের ভেতরে কিছু পুরনো কাগজ, একটা পেনড্রাইভ আর একটা ছোট্ট নোট। আমি নোটটা তুলে নিলাম। সেখানে লেখা, যদি এই বাক্স কখনো মেহরিনের হাতে পৌঁছায় তাহলে আরাফকে সব দেখিও। আমার হাত কেঁপে উঠল। আরাফ আমার দিকে তাকালো। আমি বললাম, এটা তোমার বাবা লিখেছেন? হ্যাঁ। আমি নোটটা পড়তে লাগলাম। তোমরা দুজন অনেক দেরিতে সত্যিটা জানতে পারবে, কিন্তু সত্যিটা একদিন তোমাদের কাছে আসবেই। মেহরিন, তুই হয়তো আমাকে ক্ষমা করতে পারবি না, কিন্তু আমি চাই তুই আরাফকে ঘৃণা করিস না, কারণ এই গল্পে সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। আরাফ, তুই যদি এই কথাগুলো পড়িস তাহলে একটা জিনিস মনে রাখিস। তুই যেদিন মেহরিনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলিস তখন তুই ভেবেছিলিস তুই ওকে রক্ষা করছিস, কিন্তু তুই ভুল করেছিলিস। ভালোবাসার মানুষকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল তার কাছ থেকে সত্যি লুকিয়ে রাখা নয়, তার পাশে দাঁড়ানো। আমি চিঠিটা পড়ে থেমে গেলাম। আরাফ চুপ করে দাঁড়িয়েছিল। আমি তার দিকে তাকালাম। সে চোখ নামিয়ে ফেলল। আমি খুব আস্তে বললাম, তোমার বাবা শেষে সব বুঝতে পেরেছিলেন। আরাফ বলল, হয়তো। আমি বললাম, হয়তো তিনি আবার আমাদের একসঙ্গে দেখতে চেয়েছিলেন। সে কোনো উত্তর দিল না। আমার চোখ চলে গেল পেন ড্রাইভটার দিকে। আমি সেটা হাতে তুলে নিলাম। এটাই কি সেই ভিডিও? আরাফ মাথা নাড়ল। হয়তো। আমরা দুজন ঘরের একটা পুরনো কম্পিউটারের সামনে বসলাম। আশ্চর্যের ব্যাপার, কম্পিউটারটা এখনও কাজ করছিল। আরাফ পেনড্রাইভটা লাগালো। স্ক্রিনে একটা ভিডিও ফাইল, তারিখ 5 বছর আগে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আরাফ মাউসের ওপর হাত রাখল। আমি তার হাতের দিকে তাকালাম। সে আমার দিকে তাকালো। প্রস্তুত? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। সে ভিডিওটা চালু করল। স্ক্রিনে প্রথমে অন্ধকার, তারপর একটা ঘর দেখা গেল। আমি সঙ্গে সঙ্গে চিনতে পারলাম, এটা আমার বাবার অফিস।
ভিডিওতে আমার বাবা বসে আছেন, তার সামনে আরাফের বাবা, আর পাশে কামরুল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভিডিওতে আরাফের বাবা বলছেন, মেহরিন আর আরাফের সম্পর্কটা শেষ করতে হবে। আমার বাবা বললেন, আমি জানি, কিন্তু ওরা একে অপরকে খুব ভালোবাসে। আরাফের বাবা হেসে বললেন, ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমার বাবা বললেন, আপনি কি চান? আমি চাই আরাফ মেহরিনকে ছেড়ে দিক, আর বিনিময়ে? আরাফের বাবা একটা ফাইল টেবিলে রাখলেন। তোমার সব ঋণ আমি পরিশোধ করব। তোমার বিরুদ্ধে থাকা সব মামলা বন্ধ হবে। আমার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আর আমার মেয়ে? আরাফের বাবা উত্তর দিলেন, সে বেঁচে থাকবে। আমার বাবা চমকে উঠলেন। কি বলতে চাইছেন? আরাফের বাবা ধীরে ধীরে বললেন, তুমি জানো না তোমার মেয়ের জীবন কতটা ঝুঁকিতে আছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আরাফের দিকে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে আছে। ভিডিওতে আমার বাবা বলেন, আমি আপনাকে বিশ্বাস করি না। আরাফের বাবা বললেন, বিশ্বাস করার দরকার নেই, শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে, তোমার মেয়ে নাকি তোমার অহংকার। আমি চোখ বন্ধ করলাম। ভিডিওটা চলতে থাকল। হঠাৎ আরাফের বাবা একটা ফাইল বের করলেন। ফাইলের ভেতরে কিছু ছবি। আমার বাবার মুখ বদলে গেল। তিনি বললেন, এগুলো কোথায় পেলেন? আরাফের বাবা বললেন, তুমি জানো কোথায়। আমার বাবা কাঁপা গলায় বললেন, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? না, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমার মেয়েকে বাঁচানোর। আমি শিউরে উঠলাম। ভিডিও হঠাৎ থেমে গেল। আমি আরাফের দিকে তাকালাম। কি ছিল ওই ছবিগুলো? সে মাথা নাড়ল। আমি জানি না। ভিডিওটা চালাও। আরাফ আবার চালু করল। কিছুক্ষণ পর ভিডিওতে আবার দৃশ্য দেখা গেল। এইবার আমার বাবা দাঁড়িয়ে আছেন, তার মুখে ভয়। তিনি বলছেন, ঠিক আছে, আমি রাজি। আরাফের বাবা বললেন, তাহলে আজ থেকেই মেহরিন আর আরাফের সম্পর্ক শেষ। আমার বাবা মাথা নাড়লেন। আর ঠিক তখনই ভিডিওর দরজা খুলে গেল। কেউ একজন ভেতরে ঢুকল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গেলাম। লোকটা আরাফ। আমার বুকের ভেতরটা থেমে গেল। আরাফ? সে নিজেও অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ভিডিওতে তরুণ আরাফ ঘরের ভেতরে ঢুকছে। সে বলল, বাবা? আরাফের বাবা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তুমি এখানে কেন? তরুণ আরাফ বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। কি কথা? মেহরিনকে নিয়ে। আমার চোখে পানি চলে এলো। ভিডিওতে আরাফ বলল, আমি ওকে ছেড়ে যাব না। তার বাবা বললেন, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে তোমাকে একটা জিনিস দেখাতে হবে। আরাফের বাবা সেই ছবিগুলো তার সামনে রাখলেন। আরাফ ছবিগুলো হাতে নিল। তার মুখের রং বদলে গেল। সে ধীরে ধীরে বলল, এগুলো মেহরিনের? আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কি ছবি? কি ছিল সেখানে? আরাফের বাবা বললেন, হ্যাঁ, যদি তুমি ওকে বিয়ে করো তাহলে এগুলো সবার সামনে চলে যাবে। তরুণ আরাফ চিৎকার করে বলল, আপনি এটা করতে পারেন না। আমি পারি। তুমি জানো মেহরিনের জীবন শেষ হয়ে যাবে। আরাফের বাবা বললেন, তাহলে ওকে ছেড়ে দাও। আরাফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, ঠিক আছে। আমি চমকে উঠলাম। ভিডিওতে তরুণ আরাফ বলছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। তার বাবা বললেন, কি? আরাফ বলল, ওর কোনো ক্ষতি করা যাবে না, ওর পরিবারের কোনো ক্ষতি করা যাবে না। আর সে থেমে গেল। ওকে কখনো জানতে দেওয়া যাবে না কেন আমি ওকে ছেড়ে গেলাম। আরাফের বাবা বললেন, ঠিক আছে। ভিডিও এখানেই শেষ। স্ক্রিন কালো হয়ে গেল। আমি কিছুক্ষণ নড়তে পারলাম না। আমার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আরাফ আমাকে ছেড়ে গিয়েছিল কারণ সে ভেবেছিল আমার জীবন বাঁচাতে হলে তাকে আমাকে হারাতে হবে। কিন্তু সেই ছবিগুলো কি ছিল? আমি আরাফের দিকে তাকালাম। সে কাঁপা গলায় বলল, আমি জানতাম না বাবা তোমাকে নিয়ে এমন কিছু লুকিয়ে রেখেছিলেন। আমি বললাম, কি ছিল ছবিগুলো? সে মাথা নাড়ল, আমি জানি না। ঠিক তখনই
পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, আমি জানি। আমরা দুজনেই ঘুরে দাঁড়ালাম। দরজার সামনে কামরুল দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে? সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। হ্যাঁ। আরাফ বলল, আপনি আমাদের অনুসরণ করেছেন? কামরুল মাথা নাড়ল। না, আমি জানতাম একদিন তোমরা এখানে আসবে। আমি বললাম, ওই ছবিগুলোতে কি ছিল? কামরুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোমার বাবার একটা ভুল। আমি থমকে গেলাম। কি ভুল? তোমার বাবার তার ব্যবসার জন্য কিছু ভুল মানুষের উপর বিশ্বাস করেছিলেন। তোমার বাবার নামে যে ঋণ ছিল তার একটা বড় অংশ ছিল অন্য একজনের তৈরি করা জাল হিসেবের ফল। আমি বললাম, কে? কামরুল আমার দিকে তাকালো। আমি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আরাফ বলল, আপনি? কামরুল মাথা নাড়ল। হ্যাঁ, আমি তোমাদের বাবার ব্যবসার হিসেব দেখতাম। আমি টাকা সরিয়েছিলাম, কাগজ জাল করেছিলাম, আর সব দোষ তোমার বাবার ওপর পড়েছিল। আমি কিছু বলতে পারলাম না। কামরুল বলল, তোমার বাবা সত্যিটা জানতে পেরেছিলেন। তিনি আমাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তখন আমি আরাফের বাবার কাছে যাই আর তাকে সব বলি। আমি বুঝতে পারলাম। তাহলে সবকিছুর শুরু আপনি? কামরুল মাথা নিচু করল। হ্যাঁ, আমি তোমাদের পরিবারকে ধ্বংস করেছি, তোমার বাবাকে ভেঙে দিয়েছি, আরাফ আর তোমার ভালোবাসা নষ্ট করেছি। সবকিছু আমার জন্য। ঘরের ভেতর নিস্তব্ধতা। আমি জানি না কিভাবে প্রতিক্রিয়া জানাব। আরাফ ধীরে ধীরে তার কাছে গেল। আপনি এতদিন কোথায় ছিলেন? কামরুল বলল, আমি পালিয়েছিলাম, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিলেন। কি? যদি কোনোদিন মেহেরিন আর তুমি সত্যিটা জানতে পারো, তাহলে আমার সামনে এসে দাঁড়িও। আরাফ বলল, কেন? কামরুল চোখ নামিয়ে বলল, যাতে আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইতে পারি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কামরুল আমার দিকে তাকালো। মেহরিন, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, তবেও আমি দুঃখিত। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আপনি জানেন আপনার জন্য আমি 5 বছর কেঁদেছি? সে মাথা নিচু করল। জানি। আপনি জানেন আমি ভেবেছি আরাফ আমাকে ভালোবাসে না? জানি। আপনি জানেন আমি নিজেকে দোষ দিয়েছি? জানি। আমার গলা কেঁপে গেল। তাহলে আপনি কিভাবে এতদিন বেঁচে ছিলেন? কামরুল কোনো উত্তর দিল না, শুধু বলল, অনুশোচনা নিয়ে। আমি চোখ মুছে নিলাম। তারপর বললাম, আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি আরাফের দিকে তাকালাম। আপনার জন্য আমি আরাফকে হারিয়েছিলাম। কামরুল মাথা নাড়ল। হ্যাঁ। আমি খুব আস্তে বললাম, কিন্তু আপনি আমাদের ভালোবাসাটা শেষ করতে পারেননি। কামরুল আমার দিকে তাকালো। আমি বললাম, কারণ আমরা এখনো একে অপরকে ভালোবাসি। আরাফ আমার দিকে তাকালো, তার চোখে পানি। আমি জানি না সেই মুহূর্তে কেন আমার মনে হলো 5 বছর ধরে বুকের ভেতর আটকে থাকা একটা ভার হঠাৎ একটু হালকা হয়ে গেল। সেদিন রাতে আমি আরাফের সঙ্গে নদীর ধারে বসেছিলাম। আকাশে অসংখ্য তারা, নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। অনেকক্ষণ আমরা কেউ কথা বলিনি। তারপর আরাফ বলল, আরাফ, তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি তার দিকে তাকালাম। জানি না। সে মৃদু হাসল। জানি। আমি ভেবেছিলাম তুমি আজই বলবে। আমি হাসলাম। তুমি এখনো আগের মতোই বোকা। সে বলল, তাহলে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করব। সে আমার দিকে তাকালো। কি শর্ত? আর কখনো আমাকে রক্ষা করার জন্য আমার কাছ থেকে কিছু লুকোবে না? আরাফ মৃদু হেসে বলল, কখনো না। প্রতিশ্রুতি? সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। প্রতিশ্রুতি। আমি তার হাত ধরলাম। 5 বছর পর প্রথমবার আমি তার হাত ধরলাম। সেই স্পর্শটা এত পরিচিত, এত আপন। মনে হলো সময় আসলে আমাদের আলাদা করতে পারেনি, শুধু আমাদের একটু দেরি করিয়েছে। কয়েক মাস পর আমাদের 2 পরিবার আবার একসঙ্গে বসেছিল।
অনেক কথা হয়েছিল, অনেক পুরনো ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছিল। আরাস তার বাবার রেখে যাওয়া সব অবৈধ ব্যবসার তথ্য পুলিশের কাছে জমা দিয়েছিল। কামরুলও নিজের অপরাধ স্বীকার করেছিল। আমার বাবার নাম থেকে সব অভিযোগ মুছে গেল। অনেক বছর পর আমাদের পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল। আর আমি আরাফের সঙ্গে আবার নতুন করে শুরু করলাম। এইবার কোনো গোপনীয়তা ছাড়া, কোনো ভয় ছাড়া, কোনো মিথ্যা ছাড়া। আমাদের বিয়ের দিন আমি একটা সাদা পোশাক পরেছিলাম। আরাফ আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আমি হেসে বললাম, কি হলো? সে বলল, কিছু না, শুধু মনে হচ্ছে 5 বছর আগে যাকে হারিয়েছিলাম আজ তাকে আবার ফিরে পেলাম। আমি বললাম, ভুল। সে অবাক হয়ে তাকালো। কি? আমি তার কাছে গিয়ে বললাম, তুমি আমাকে হারাওনি, আমি তোমার কাছেই ছিলাম, শুধু আমাদের দুজনের কাছে পৌঁছতে একটু দেরি হয়েছে। সে মৃদু হাসল, তারপর আমার হাতটা ধরে বলল, তাহলে এবার কোথাও যাবে তো না? আমি বললাম, না। তুমিও যাবে না তো? সে মাথা নাড়ল, কক্ষনো না। বিয়ের কয়েকদিন পর এক বিকেলে আমরা সেই পুরনো রেল স্টেশনে গেলাম, যেখানে 5 বছর আগে আমি ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করেছিলাম। প্ল্যাটফর্মটা এখনও একই রকম, পুরনো বেঞ্চটাও এখনও আছে, চায়ের দোকানটাও। শুধু আমরা দুজন বদলে গেছি। আমি সেই বেঞ্চে গিয়ে বসলাম। আরাফ আমার পাশে এসে বসল। আমি বললাম, জানো, সেদিন আমি ভেবেছিলাম আমার জীবন শেষ। আরাফ আমার দিকে তাকালো। আর আজ? আমি মৃদু হেসে বললাম, আজ মনে হচ্ছে সেদিনই আমার গল্পটা শুরু হয়েছিল। আরাফ বলল, কিভাবে? আমি তার দিকে তাকিয়ে বললাম, কারণ সেদিন আমি তোমাকে হারিয়েছিলাম, আর তোমাকে হারানোর পরই বুঝেছিলাম তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সে কিছু বলল না। আমি তার কাঁধে মাথা রাখলাম। দূরে একটা ট্রেনের হুইসেল বাজল। আমি চোখ বন্ধ করলাম। আর হঠাৎ 5 বছর আগের সেই রাতটা মনে পড়ে গেল। বৃষ্টির মধ্যে একা বসে থাকা, একটা ফোন, একটা মিথ্যা, একটা ভুল বোঝাবুঝি, আর একটা অসমাপ্ত ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, আরাফ, তুমি যদি সেদিন সত্যিটা বলতে, তাহলে কি আমাদের গল্পটা অন্যরকম হতো? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হয়তো, কিন্তু একটা জিনিস জানি। আমি তার দিকে তাকালাম। সে বলল, যদি 5 বছর আগে আমি তোমাকে হারিয়ে না ফেলতাম, তাহলে হয়তো আজ তোমাকে এতটা ভালোবাসতে শিখতাম না। আমি মৃদু হেসে বললাম, তুমি কি এখন আমাকে ভালোবাসতে শিখেছ? সে বলল, না। আমি অবাক হলাম, তাহলে? সে আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি এখনো শিখছি। আমি হাসলাম, সারা জীবন শিখবে? সারা জীবন। আমরা দুজনেই হেসে উঠলাম। দূরে ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। আমি তাকিয়ে রইলাম। একটা সময় এই ট্রেনের শব্দ শুনলেই আমার বুকটা ভারী হয়ে যেত। আজ সেই একই শব্দ শুনে আমার মুখে হাসি ফুটল, কারণ আমি বুঝতে পেরেছি কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় না, তারা শুধু আমাদের কাছে ফিরে আসতে একটু সময় নেয়। কিছু ভালোবাসার গল্প আমি তোমাকে ভালোবাসি দিয়ে শুরু হয় না। কিছু গল্প শুরু হয় একটা ভুল বোঝাবুঝি দিয়ে, একটা বিদায় দিয়ে, একটা দীর্ঘ অপেক্ষা দিয়ে, আর কখনো কখনো একটা পুরনো চিঠি দিয়ে। কিন্তু গল্পের শেষটা যদি সত্যিকারের ভালোবাসায় লেখা থাকে, তাহলে 5 বছর, 10 বছর, এমনকি একটা পুরো জীবনও দুজন মানুষকে চিরদিনের জন্য আলাদা করে রাখতে পারে না। কারণ যে মানুষটা সত্যিই তোমার, সে হারিয়ে গেলেও একদিন না একদিন ফিরে আসবে। আর সেদিন তুমি বুঝবে সে কখনোই তোমাকে ছেড়ে যায়নি, শুধু তোমাদের ভালোবাসার গল্পটা একটু দেরিতে শেষ হয়েছে। আমি আরাফের হাতটা আরও শক্ত করে ধরলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল, আর আমি মনে মনে বললাম, শেষবার যখন তোমাকে দেখেছিলাম, সেদিন ভেবেছিলাম এটাই আমাদের শেষ দেখা। কিন্তু আমি জানতাম না, কিছু বিদায় আসলে বিদায় নয়, কিছু বিদায় ফিরে আসার প্রতিশ্রুতি।